আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কী অবস্থাটা আপনারা দেখেন। আজকে মেয়েদের সম্মান নাই। মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না। মেয়েরা কীভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বের হতে না পারি। আর অনবরত এখন তো ধর্ষণ যেন একটা মহা উৎসবে পরিণত হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল এরকম ইপটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম। এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি। কিন্তু এই 2024 সালের আগস্ট মাসের 5ই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে? মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা বাস করছে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস, তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না। 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা 15 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, ওই তাদের উপরে টিয়ার গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, আমরা তো কিছুই করিনি। অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে, তার উপরে গরম পানি মারা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে, ওড়না টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের অনাচার কিন্তু চলছে। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে হামলা, 2 জন মারা গেছে, সেটা লাশ গুম করে ফেলা হয়েছে। গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়া হয়েছে। এখন সাথে সাথে তাদের উপরে নির্যাতন। ছাত্ররা আন্দোলন করে, সেখানেও নির্যাতন। আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে, তাহলে আপনার বিচার করে দেখেন তো স্বৈরাচারটা কে? আমি তো সহনশীলতা দেখিয়েছি, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা সহনশীলতা দেখেছি, আলোচনা করেছি, ছাত্রদের সব দাবি মেনে নিয়েছি। দাবি মানার পরেও তাদের এক দফা। অর্থাৎ আমি আর রেহানা 15 আগস্ট তো আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, কাজে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না। কিন্তু রাখে আল্লাহ মারে কে, এটাই তো আমার জীবনে বাস্তবতা। গ্রেনেড হামলা, গুলি, বোমা, অনেক কিছুই তো বাংলাদেশের মাটিতে ফিরে আসার পর থেকে, সে 81 সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে। জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বাঁচিয়ে দিয়েছেন, বোধহয় বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন। কিন্তু আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমার মনটা বাংলাদেশেই আছে। আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমি তার নিন্দা জানাই। এবং এই ডক্টর ইউনূস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন, দারিদ্র্য বিমোচনের কথা বলেন, কিন্তু কতটুকু দারিদ্র্য বিমোচন করতে পেরেছে? আজকে বাংলাদেশে যে দারিদ্র্য বিমোচন হয়েছে, সে 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়ে আনা, সেটা কে এনেছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র্য বিমোচন হয়েছে। হত দরিদ্রের সংখ্যা ছিল 25.1 ভাগ, আমরা তার 5.6 ভাগে নামিয়ে নিয়েছিলাম। এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। আমি যে আশ্রয়ণ প্রকল্পে ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, সে 96 সাল থেকেই পর্যন্ত যাদের দিচ্ছি, সব জায়গায় আপনারা দেখবেন নারী পুরুষের ওই ঘরে 2 কাঠা করে জমি এবং ঘর, সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছি। এবং যদি কোনো সময় বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ওই বাড়ির মালিক কিন্তু ওই নারীরাই হবে, আমি সেটাও নিশ্চিত করে দিয়েছি। অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক, তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক, সবসময় সেই চেষ্টাই আমি করে গেছি, সেই পদক্ষেপই আমি নিয়েছি। এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা। একটা সমাজের দুটি অঙ্গ, নারী পুরুষ, সমানভাবে যদি এগিয়ে না যায়, তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না। আমরা দুপায়ে চলি, আমার এক পা যদি খোঁড়া থাকে তা তো আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। আর সমাজেও সেই অবস্থাটা। কাজে সেদিকে লক্ষ্য রেখেই শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে, তাদের সেই স্বাধীনতা যেন থাকে, সে ব্যবস্থাটাই আমরা করেছি। কমিউনিটি ক্লিনিকে সেখানে কিন্তু সবথেকে বেশি মেয়েরা চাকরি পায়। এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করবে?
যেখান থেকে সাধারণ, বিশেষ করে মেয়েরাই তো বেশি লাভবান, তাদের তো আর কারো মুখাপেক্ষি হয়ে থাকতে নাই, হেঁটে যেয়ে তারা চিকিৎসা নিতে পারে, সেই সুযোগটাও এরা এই ইউনিট সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে। যে কাজটাই করি সেটাই ধ্বংস করতে হবে, দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কাজে আমি আমার বন্ধুদের বলবো এই নারী দিবসের সকলের কণ্ঠ সোচ্চার করতে, যে আপনারা সোচ্চার হন এবং রুখে দাঁড়ান। এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, যা থেকে মুক্ত করতে হবে। যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে, মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে, আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা, দেশে বিদেশে সম্পদ, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তার সম্পদ না আছে। আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ, আর দরিদ্রই থেকে যায়। আর এদের কাজটা কি? এরা দারিদ্র্যকে লালন পালন করে, কারণ দারিদ্র্য না থাকলে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা চলবে না, মোটা অঙ্কের সুদ খেতে পারবে না। আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং মা বোনেরা মুখাপেক্ষি হবে না, নিজেরা কাজ করবে, নিজেরা উপার্জন করবে, নিজের জীবন মান উন্নত করবে, এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম। বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ এখন ধ্বংসের কিনারে। জঙ্গি, যত সন্ত্রাসী, তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, ডাক্তার, কেউ বাদ যাচ্ছে না, পেশাজীবী, তাদেরকে গ্রেপ্তার করে বন্দি, হত্যা করে, একদিকে হত্যা করছে, একদিকে মামলা দিচ্ছে, একদিকে বন্দি করছে। এমনকি আমাদের নারী সাংবাদিক, তারাও তো রেহাই পাচ্ছে না, তাদেরকেও গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে মামলা। চাকরি ক্ষেত্রে যেখানেই আমাদের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এবং পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হোক আর যে হোক, প্রত্যেকে চরমভাবে অপমান করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা, তাদের কারো পাসপোর্ট বাতিল করা হচ্ছে, নানাভাবে মানুষকে হয়রানি করছে। এইভাবে যদি সব ক্ষেত্রে হয়রানি করে, তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে? শুধু নিজেরা বসে বসে ক্ষমতার ভাগরুটি খেলেই চলবে? একজনের তো ইতিমধ্যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না। কাজে আমাদের আজকে বোনেরাও, নারী সমাজকেও রুখে দাঁড়াতে হবে এবং সকলকে সাথে এগিয়ে যেতে হবে, যাতে করে এই বাংলাদেশটা, আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে। কাজে এই দেশ আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে, সেই সুদখোর জঙ্গি শাসক ইউনূস এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে, নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রমজান মোবারকবাদ জানাচ্ছি, আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তবে বাংলাদেশের মানুষ কিন্তু থেমে থাকেনি। জীবনের ঝুঁকি নিয়েও ওই ৭ই মার্চের ভাষণ প্রতি বছর তারা বাজাতে শুরু করে। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। গণতান্ত্রিক অধিকার ক্যান্টনমেন্ট থেকে জনগণের হাতে ফিরিয়ে দেয়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে, অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছিল এবং যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু হয়েছিল সেই বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে এবং এই বিচারের মধ্য দিয়েই বাংলাদেশে বিচারহীনতার যে কালচার শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যায়। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, জাতি গ্লানিমুক্ত হয় এবং আমরা
বিশেষ করে আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে সংবিধানের ১৫০-২ অনুচ্ছেদে ৫ম তফসিলে অন্তর্ভুক্ত করি। স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা ১৯৭১ সালে ১৭ এপ্রিল মুজিবনগরে যেটা পাঠ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, সেই ঘোষণাপত্র আমরা সংবিধানে সংযুক্ত করি, কারণ এটা একটা ঐতিহাসিক দলিল। ৭ই মার্চের ভাষণ, এই ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। ২০১৩ সালে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক এবং দার্শনিক জ্যাকব এফ ফিল্ড বিশ্বের বিভিন্ন ভাষণ নিয়ে গবেষণা করে। প্রায় ২.৫ বছরের বিশ্বসেরা জনগণকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে সরকারি, বেসরকারি অথবা সামরিক যত নেতৃত্বের ভাষণ দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে গবেষণা করে তিনি একটি সংকলন তৈরি করেন। সেই সংকলনটির নাম দিয়েছিলেন উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। এই সংকলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং জাতিসংঘে ইউনেস্কো ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি প্রদান করে। শুধু তাই নয়, ইউনেস্কো মনে করে এই ভাষণটির মাধ্যমে জাতির পিতা প্রকারান্তরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। জয় বাংলা স্লোগান আমাদের উচ্চ আদালত হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করেই মন্ত্রিপরিষদ বিভাগ এই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে। অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ দ্বিতীয়বার ২০০৯ সালে সরকার গঠন করার পর বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করে। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করেছি, ঠিক সেই সময় আমরা এই স্বীকৃতিটা পাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে, কিন্তু তখনই এক বিশাল চক্রান্ত শুরু হয়েছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় একটা চক্রান্ত চলেছে। আর এই চক্রান্তের মধ্য দিয়েই আজ বাংলাদেশে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস বাহিনীও দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানি ভাবধারায় পরিপুষ্ট গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস একে একে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন,
ধানমন্ডি 32 নম্বর সড়কে, যেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যে বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, যে বাড়িটি উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পেয়েছিলাম, আমরা তা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হাতে অর্পণ করে দিই। জনগণের সম্পত্তি জনগণের হাতে ফিরিয়ে দিই। কিন্তু আজকে আমরা দেখি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলের পর এই অশুভ শক্তি রাষ্ট্রের সকল পর্যায় থেকে মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিচ্ছে একের পর এক। কোনো কোনো জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নামের পরিবর্তে কুখ্যাত স্বাধীনতা বিরোধীদের নাম বসিয়েছে। এমনকি সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই ভাষণও রাষ্ট্রাচারের সকল অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানও আজকে বাতিল করা হয়েছে। এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস গং পরিকল্পিতভাবে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জন সমূহকে ধূলিসাৎ করার অপতৎপরতায় লিপ্ত। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাঙালির হাজার বছরে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দেশ বিরোধী ও জনগণ বিরোধী অপশক্তির বিরুদ্ধে গণশক্তির জাগরণ আশু প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই জনগণের শক্তিকেই আমাদেরকে আরও সুসংহত করতে হবে, কারণ এদেশের প্রতিটি অর্জনের ক্ষেত্রে জনগণের শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি। কাজে এই গণশক্তিকে রক্ষে সাধ্য কারও নেই। উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে এই অপশক্তিকে অবশ্যই বাংলার মাটি থেকে দূর করতে হবে। আমি মনে করি সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে বাংলাদেশকে যে আর্থসামাজিকভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের মানুষের জীবন যে না বিশ্বাস উঠেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিচারহীনতা, মানুষের জীবনের নিরাপত্তা, ঘরে বাইরে সর্বক্ষেত্রেই যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে, এখান থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে। বাঙালি জাতির জীবনের শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমুন্নত করতে হবে। আমি বিশ্বাস করি জয় বাংলা স্লোগান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 7ই মার্চের ভাষণ যুগে যুগে বাঙালিদের বিশ্বের বুকে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে এবং মা ও মাতৃভূমির পক্ষে লড়াই সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। আমি তাই সমগ্র বাঙালি জাতিকে এই আহ্বানই জানাবো যে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে বাঙালির যে অর্জনগুলি একে একে নস্যাৎ করবার চক্রান্ত করে যাচ্ছে,
তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা মহান মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমাদের তরুণ সমাজ, আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলকেই আমি আহ্বান জানাচ্ছি, আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই। যে সম্মান আমরা অর্জন করেছিলাম, যা আজকে এই অপশক্তির হাতে ধূলিসাৎ হয়ে গেছে, সেই বিজয়ের গৌরব আবার আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনব। তার জন্য আমি জনগণের শক্তিকেই বিশ্বাস করি, আর জনগণের মর্যাদা রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য। তাই আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ঐক্যবদ্ধ হন, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথ ধরেই আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনগণের জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।